Welcome to the third lecture of use of modifiers. In the previous two lectures, we discussed what modifiers are and the use of pre-modifiers. ঠিক আছে, আমরা আজকে শুরু করব পোস্ট মডিফায়ার দিয়ে এবং পোস্ট মডিফায়ারের জন্য আমরা দুটো ক্লাস রাখবো। আজকের ক্লাসে আমরা আলোচনা করব পোস্ট মডিফায়ার অফ নাউন, পরবর্তী ক্লাসে আমরা দেখব পোস্ট মডিফায়ার অফ ভার্বস। ওকে, লেটস স্টার্ট। Post-modifiers. প্রথমে post-modifiers of noun. আমরা নাউনের প্রি মডিফায়ারের ক্ষেত্রে দেখেছিলাম অনেকভাবে নাউনকে প্রি মডিফাই করা যায়। ডিটারমাইনার ব্যবহার করেছিলাম, প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করেছিলাম, পাস্ট পার্টিসিপল ব্যবহার করেছিলাম, অ্যাডজেক্টিভ ব্যবহার করেছি, নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করেছি, কম্পাউন্ড ব্যবহার করেছি, অনেক কিছু ব্যবহার করেছিলাম। একইভাবে নাউনের পোস্ট মডিফায়ারের ক্ষেত্রে অনেক কিছু আসবে, তবে পরীক্ষাতে কিন্তু নাউনের পোস্ট মডিফায়ার আমরা খুব কমই পাবো। ঠিক আছে, শুধু পরীক্ষার জন্য পড়ছি না আমরা অবশ্যই, কিন্তু যদি পরীক্ষার কথা মাথায় রাখি সেক্ষেত্রে নাউনের পোস্ট মডিফাই পরীক্ষাতে আর কম আসে। ওকে, দেখি কারা কারা নাউনকে পোস্ট মডিফাই করতে পারে। নাউন ক্যান বি পোস্ট মডিফাইড বাই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, পাস্ট পার্টিসিপল ফ্রেজ, প্রিপোজিশন ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, অ্যাপোজিটিভস অর ক্লোজেস। অনেকগুলো ফ্রেজের আধিক্য দেখা যাচ্ছে। প্রশ্ন করতে পারো, স্যার প্রেজেন্ট পার্টিসিপল তো চিনি, কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা কি? তুমি ফ্রেজের ব্যাপারটা আগে বলছো। ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ, মানে একাধিক শব্দ। একটা শব্দ দিয়ে কখনো ফ্রেজ হয় না। ফ্রেজ মানেই শব্দগুচ্ছ, একাধিক শব্দ আসবে, একাধিক শব্দ মিলিত হবে একটা পার্টস পিসের মতো যখন কাজ করে তখন তাকে আমরা বলি ফ্রেজ। আর ফ্রেজের বিভিন্ন ধরন আছে, অনেকগুলো প্রকারভেদ আছে। প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হচ্ছে ওই সকল শব্দগুচ্ছ যে শব্দগুচ্ছগুলো একটা প্রেজেন্ট পার্টিসিপল শব্দ দিয়ে শুরু হবে। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, তাই না? তো যখন ভার্ব প্লাস আইএনজি দিয়ে যখন একটা ফ্রেজ শুরু করব আমরা, তখন সেই ফ্রেজটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। আমরা দেখি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ কিভাবে নাউনকে পোস্ট মডিফাই করতে পারে। পোস্ট মডিফাই ব্যাপারটা মনে আছে তো? হেড ওয়ার্ডের পরে যদি মডিফায়ার থাকে, মডিফায়ার যদি হেড ওয়ার্ডের পরে থাকে তাহলে ওই মডিফায়ারকে আমরা বলি পোস্ট মডিফায়ার। যেমন দেখো, I found an old man standing at the door. আমি দেখলাম একজন বৃদ্ধ মানুষ দরজায় দাঁড়িয়ে আছে। ওকে, এক্ষেত্রে খেয়াল করো, an old man হচ্ছে একটা নাউন, নাউন ফ্রেজ অ্যাকচুয়ালি পুরোটা তিনটা শব্দ মিলে একটা ফ্রেজ হয়ে গেছে। খেয়াল করো, an old man নিজেও কিন্তু একটা ফ্রেজ, কেননা an old man তিনটা ওয়ার্ড মিলে একজনকে বোঝাচ্ছে, একটা বিষয়কে বোঝাচ্ছে। ঠিক আছে, তো an old man কে আমরা নাউনই বলি। তিনটা শব্দ মিলে আমরা নাউন ফ্রেজ বারবার করে না বলে আলোচনার সুবিধার্থে আমি নাউন বলছি তাকে। ঠিক আছে, ওকে। I found an old man standing at the door. আচ্ছা, স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর মানে কি? দরজায় দাঁড়ানো। দরজায় দাঁড়ানো কথাটা কার ব্যাপারে বলা হচ্ছে এখানে? ওল্ড ম্যানের ব্যাপারে। তার মানে কি, স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর এই শব্দগুলো ওল্ড ম্যান নাউনটাকে পোস্ট মডিফাই করেছে। ওল্ড ম্যান হচ্ছে এখানে হেডওয়ার্ড, তারপরে হচ্ছে এখানে মডিফায়ার। ঠিক আছে, এবং মডিফায়ারটা দিকে ভালো করে খেয়াল করো, এখানে কয়েকটা শব্দ কিন্তু আছে, একটা শব্দ না। স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর পুরো কথাটা কিন্তু একজন মানুষের অবস্থা বর্ণনা করছে, এবং এই স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর এটা হচ্ছে একটা ফ্রেজ। ফ্রেজটা শুরু হয়েছে কোন ওয়ার্ডটা দিয়ে? স্ট্যান্ডিং দিয়ে। স্ট্যান্ডিং কি ভার্ব প্লাস আইএনজি না? এবং স্ট্যান্ডিংটা কি ওল্ড ম্যানের অবস্থা প্রকাশ করতেছে না? ভার্ব প্লাস আইএনজি যখন কোন একজন ব্যক্তির বা নাউনের দোষগুণ অবস্থা প্রকাশ করবে তখন তাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এই ফ্রেজটা শুরু হচ্ছে একটা প্রেজেন্ট পার্টিসিপল ওয়ার্ড দিয়ে, এই জন্য আমরা এটাকে বলবো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, নাউনটাকে পোস্ট মডিফাই করেছে। ওকে, তারপরে My cousin reading at Chittagong University will join the party tonight. আমার কাজিন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ে সে আজকে রাতে পার্টিতে যোগ দিবে। দেখো, রিডিং অ্যাট চিটাগং ইউনিভার্সিটি কথাটা কার ব্যাপারে বলা হচ্ছে? মাই কাজিনের ব্যাপারে। কাজিন হচ্ছে এখানে নাউন, আর রিডিং অ্যাট চিটাগং ইউনিভার্সিটি একটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। ওকে, তাকে পোস্ট মডিফাই করেছে কাজিনকে। I saw my cousin playing in the field. আমি দেখলাম আমার কাজিন মাঠে খেলছে। প্লেইং ইন দ্য ফিল্ড কথাটা কার ব্যাপারে বলা হচ্ছে? কাজিনের ব্যাপারে। তার মানে কাজিনের ব্যাপারে এই ফ্রেজটা তথ্য দিয়েছে, যে তথ্য দেয় তাকে আমরা মডিফায়ার বলি। এই ফ্রেজটা কাজিনের নাউনের ব্যাপারে তথ্য দিচ্ছে, সুতরাং প্লেইং ইন দ্য ফিল্ড প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা কাজিন নাউনটাকে পোস্ট মডিফাই করেছে। সুতরাং পরীক্ষাতে যখন একটা নাউনের পরে গ্যাপ দিয়ে বলা হবে পোস্ট মডিফাই দ্য নাউন উইথ এ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, আমরা কি করব? এই ধরনের ভার্ব প্লাস আইএনজি দিয়ে একটা ফ্রেজ বানাবো। ওকে, তারপর আমরা দেখব পাস্ট পার্টিসিপল ফ্রেজ। পাস্ট পার্টিসিপল ফ্রেজ হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলের মতোই,
প্রেজেন্ট একটা ফ্রেজ যখন প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে শুরু হয় তাকে আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। একটা ফ্রেজ যখন পাস্ট পার্টিসিপল দিয়ে শুরু হবে তাকে বলবো পাস্ট পার্টিসিপল ফ্রেজ। পাস্ট পার্টিসিপল কি নতুন করে পরিচয় করানোর দরকার হবে আমাদের? আই হোপ নট। ওকে, এক্সাম্পল দেখি আমরা। I saw a man injured by an accident. আমি দেখলাম একজন মানুষ যিনি অ্যাক্সিডেন্টে আহত। ইনজুর্ড বাই অ্যান অ্যাক্সিডেন্ট কথাটা কার ব্যাপার বলা হচ্ছে? ম্যানের ব্যাপারে। তাহলে ম্যান নাউনটাকে মডিফাই করলো না এই কথাটা? শুধু আমি বলতে পারতাম আই স এ ম্যান। এরপরে যে কথাটাকে বলছি সেই কথাটাকে কিন্তু ম্যানের বিষয়ে বলছি, ইনজুর্ড বাই অ্যান অ্যাক্সিডেন্ট। সুতরাং ইনজুর্ড বাই অ্যান অ্যাক্সিডেন্ট এই ফ্রেজটা এ ম্যান নাউনটাকে পোস্ট মডিফাই করেছে। এবং ফ্রেজটাকে যদি আমরা অ্যানালাইজ করি তাহলে দেখব ইনজুর্ড বাই অ্যান অ্যাক্সিডেন্ট ফ্রেজটা শুরু হয়েছে ইনজুর্ড শব্দটা দিয়ে। ইনজুর শব্দটা কিন্তু পাস্ট পার্টিসিপল। দেখো, ইনজুর ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে ইনজিউরড। ইনজিউরড এই পাস্ট পার্টিসিপল শব্দ দিয়ে শুরু হওয়ার কারণে এই ফ্রেজটাকে আমরা বলবো পাস্ট পার্টিসিপল ফ্রেজ। তাহলে এইখানে ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা পাস্ট পার্টিসিপল ফ্রেজ একটা নাউনকে পোস্ট মডিফাই করেছে। ওকে, হি হ্যাজ গট দ্য মানি সেন্ট বাই হিজ ফাদার। সে তার বাবা কর্তৃক প্রেরিত টাকাটা পেয়েছে। আচ্ছা, সেন্ট বাই হিজ ফাদার কথাটা কার ব্যাপারে বলা হচ্ছে? মানির ব্যাপারে। কি পাঠানো হয়েছে? মানি। মানি পাঠানো হয়েছে। তাহলে মানি হচ্ছে নাউন, আর সেন্ট বাই হিজ ফাদার কথাটা মানির ব্যাপারে তথ্য দিচ্ছে। সুতরাং সেন্ট বাই হিজ ফাদার হচ্ছে মানি নাউনটাকে মডিফাই করেছে এবং পরে বসেছে যেহেতু মডিফায়ার, সুতরাং পোস্ট মডিফাই করেছে। এবং সেন্ট বাই হিজ ফাদার ওয়ার্ডটা শুরু হয়েছে সেন্ট শব্দটা দিয়ে। সেন্ট কিন্তু সেন্ডের পাস্ট পার্টিসিপল, এসইএনডি সেন্ডের পাস্ট পার্টিসিপল হচ্ছে সেন্ট। তাহলে এটা সেন্ট বাই হিজ ফাদার হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। The bridge destroyed by the floods has been rebuilt. বন্যায় ক্ষতিগ্রস্ত ব্রিজটা পুনর্নির্মিত হয়েছে। Destroyed by the floods কথাটা কার ব্যাপারে বলা হচ্ছে? দ্য ব্রিজের ব্যাপারে। ব্রিজ হচ্ছে নাউন, নাউনটাকে মডিফাই করেছে destroyed by floods। এবং destroyed by floods শুরু হয়েছে destroyed past participle দিয়ে। সুতরাং destroyed by floods হচ্ছে একটা past participle phrase। ওকে, তারপর আমরা দেখব কিভাবে নাউনকে প্রিপোজিশন ফ্রেজ পোস্ট মডিফাই করে। ঠিক আছে, প্রিপোজিশন ফ্রেজ। একটা ভুল হয়েছে এখানে, প্রি মডিফায়ার্স লেখা আছে, এটা আসলে পোস্ট মডিফায়ার হবে। লেট মি কারেক্ট ইট ফর ইউ। ওকে, আচ্ছা এখানে একটু কারেকশন সমস্যা হচ্ছে। এটা পোস্ট মডিফায়ার হবে, প্রি মডিফায়ার না। একটু ব্যাপারটা খেয়াল করে নিবে, তাড়াহুড়োর কারণে আমার ভুল হয়ে গেছে। প্রিপোজিশন ফ্রেজ। প্রিপোজিশন ফ্রেজ হচ্ছে একটা শব্দগুচ্ছ যে শব্দগুচ্ছটা শুরু হবে প্রিপোজিশন দিয়ে। ঠিক আছে, যেমন দেখো, এ ম্যান উইথ হোয়াইট বিয়ার্ড came here yesterday. সাদা দাড়িওয়ালা একজন মানুষ, মানে পাকা দাড়িওয়ালা একজন মানুষ গতকাল এখানে এসেছিলেন। এখানে উইথ হোয়াইট বিয়ার্ড কথাটা কার ব্যাপারে বলা হচ্ছে? এ ম্যানের ব্যাপারে, তাই না? আচ্ছা, তাহলে এ ম্যান হচ্ছে নাউন আর উইথ হোয়াইট বিয়ার্ড হচ্ছে একটা প্রিপোজিশন ফ্রেজ। যেহেতু ফ্রেজটা শুরু হয়েছে প্রিপোজিশন দিয়ে, উইথ দিয়ে, জন্য এখানে উইথ হোয়াইট বিয়ার্ড প্রিপোজিশন ফ্রেজ নাউনটাকে পোস্ট মডিফাই করেছে। ওকে, তারপরে দেখি, হি ইজ এ ম্যান অফ গ্রেট ওনার। তিনি অনেক সম্মানিত একজন ব্যক্তি। অফ গ্রেট ওনার কথাটা বলা হচ্ছে ম্যানের ব্যাপারে এবং ম্যানকে মডিফাই করেছে, তাহলে অফ গ্রেট ওনার। এবং অফ গ্রেট ওনার একটা প্রিপোজিশন ফ্রেজ, যেহেতু প্রিপোজিশন অফ দিয়ে শুরু হয়েছে। উই স আ জেন্টলম্যান উইথ সানগ্লাসেস। আমরা সানগ্লাস পরিহিত একজন ভদ্রলোককে দেখেছিলাম। ওকে, তাহলে এখানে উইথ সানগ্লাসেস কথাটা বলা হচ্ছে জেন্টলম্যানের ব্যাপারে। জেন্টলম্যান নাউন, তাকে মডিফাই করেছে, পোস্ট মডিফাই করেছে উইথ সানগ্লাসেস এই প্রিপোজিশন ফ্রেজটা। কেন প্রিপোজিশন ফ্রেজ বলছি? কারণ উইথ সানগ্লাসেস এই ফ্রেজটা শুরু হয়েছে উইথ প্রিপোজিশন দিয়ে। ওকে, আচ্ছা, let me just correct the mistakes here. Give me a couple of minutes please. Okay, next we will see infinitive phrase. infinitive এর সাথে আমরা আগে থেকে পরিচিত, তাই না? আমরা একটু মনে করে দেখি, ইনফিনিটিভ কোনগুলো ছিল? ইনফিনিটিভ ছিল যেগুলো 2 প্লাস ভার্ব, আমরা বলি ইনফিনিটিভ 2 প্লাস ভার্ব, তাই না? আর যখন একটা শব্দ গুচ্ছের শুরুতে 2 প্লাস ভার্ব আসবে তখন তাকে আমরা বলি ইনফিনিটিভ ফ্রেজ। মানে হচ্ছে 2 প্লাস ভার্ব থাকবে, তারপর আর এক বা একাধিক শব্দ যুক্ত হবে।
যেমন দেখি, here is a chair to sit on, এখানে একটা চেয়ার আছে বসার জন্য। এক্ষেত্রে খেয়াল করো টু সিট অন কথাটা কিসকার ব্যাপারে বলা হচ্ছে, চেয়ারের ব্যাপারে, তাই না? চেয়ার হচ্ছে একটা নাউন এবং টু সিট হচ্ছে ইনফিনিটিভ, আর টু সিট অন তিনটা শব্দ মিলে একটা ইনফিনিটিভ ফ্রেজ হয়েছে। ইনফিনিটিভ ফ্রেজটা কাকে মডিফাই করেছে? চেয়ার নাউনটাকে। আমরা এখন পর্যন্ত বোর্ড পরীক্ষাতে নাউনের পোস্ট মডিফায়ার হিসেবে ইনফিনিটিভ ফ্রেজকে পাইনি, তবে আমরা জেনে রাখা উচিত। রফিক ওয়াজ দ্য লাস্ট ম্যান টু লিভ দ্য ক্যাম্পাস, রফিক শেষ ব্যক্তি যে ক্যাম্পাস ত্যাগ করেছে। টু লিভ দ্য ক্যাম্পাস কার ব্যাপারে তথ্য দিচ্ছে? দ্য লাস্ট ম্যান, ম্যানের ব্যাপারে, ঠিক আছে? ম্যান নাউন, তাকে মডিফাই করেছে টু লিভ দ্য ক্যাম্পাস এই ইনফিনিটিভ ফ্রেজটা। দেন হি গট আ নাইস ব্যাট টু প্লে উইথ, তার খুব ভালো একটা চমৎকার ব্যাট আছে খেলার জন্য। টু প্লে উইথ কথাটা বলা হচ্ছে ব্যাটের ব্যাপারে, ব্যাট হচ্ছে নাউন, তাকে পোস্ট মডিফাই করেছে টু প্লে উইথ এই ইনফিনিটিভ ফ্রেজটি। ওকে, তারপর আমরা দেখব এ পজিটিভ। হোয়াট আর এ পজিটিভস? এ পজিটিভ বোঝার আগে আমাদেরকে এ পজিশন বুঝতে হবে। স্যার এ পজিশনটা কি? এ পজিশন মিন্স, এ পজিশন খেয়াল করি আমরা, এ পজিশন মানে হচ্ছে টু এক্সপ্লেইন সামথিং, ঠিক আছে? when যখন এক when a noun or noun phrase describes or explains another noun or noun phrase, we call it an apposition. যখন একটা নাউন বা নাউন ফ্রেজ আরেকটা নাউন বা নাউন ফ্রেজকে ব্যাখ্যা করে, বর্ণনা করে, তখন আমরা ওই যে ব্যাখ্যা করতেছে বা বর্ণনা করতেছে তাকে আমরা বলি এ পজিশনে আছে সে, ঠিক আছে? আচ্ছা, এই এ পজিশনে থাকা ফ্রেজগুলোকে আমরা বলি এ পজিটিভ, ঠিক আছে? দেখো, অ্যান এ পজিটিভ নাউন অর নাউন ফ্রেজ ফলোজ অ্যানাদার নাউন, একটা পজিটিভ নাউন অথবা নাউন ফ্রেজ আরেকটা নাউনকে ফলো করে ইন এ পজিশন টু ইট, এর এ পজিশন হিসেবে, মানে ব্যাখ্যাকারক হিসেবে। দ্যাট ইজ, এর মানে হচ্ছে ইট প্রোভাইডস ইনফরমেশন, এ পজিটিভটা তথ্য সরবরাহ করে, দ্যাট ফার্দার আইডেন্টিফাইজ অর ডিফাইন্স ইট, যেটা আরো বেশি নাউনটাকে ডিফাইন করে, ব্যাখ্যা করে। একটু এক্সাম্পল দেখলেই বুঝবে। রবীন্দ্রনাথ ঠাকুর, এ গ্রেট পোয়েট, ওয়াজ বর্ন ইন 1861। দেখো এখানে একটা নাউন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, তারপর আবার এ গ্রেট পোয়েট, এটাও কিন্তু একটা নাউন ফ্রেজ, ঠিক আছে? এই নাউন ফ্রেজটা এই নাউনটার ব্যাপারে আমাকে বাড়তি তথ্য দিয়েছে। এই গ্রেট পোয়েট কথাটা রবীন্দ্রনাথের বিষয়ে বাড়তি তথ্য দিয়েছে, রবীন্দ্রনাথ বিষয়ের আমাদেরকে কিছু জানিয়েছে। এই যে এ গ্রেট পোয়েটটাকে আমরা বলবো এ পজিটিভ, সে এ পজিশনে আছে, ঠিক আছে? আচ্ছা, মোটর ভেহিকলস পলিউট দ্য এয়ার, এ ভাইটাল এলিমেন্ট অফ এনভায়রনমেন্ট। মোটর ভেহিকেল গুলো বায়ু দূষণ করে। তারপর আবার এই পরবর্তীতে এয়ারের পরে কমা এসে, কমার পরে আমরা একটা ফ্রেজ দিয়েছি এ ভাইটাল এলিমেন্ট অফ এনভায়রনমেন্ট। এই ভাইটাল এলিমেন্ট অফ এনভায়রনমেন্ট কথাটা কার ব্যাপারে তথ্য দিচ্ছে? এয়ারের ব্যাপারে, বাতাসের ব্যাপারে, তাই না? এই বাতাসটাকে পোস্ট মডিফাই করেছে এই পুরো ফ্রেজটা। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর নাউনটাকে পোস্ট মডিফাই করেছে এই ফ্রেজটা, এই পজিটিভ। হিজ ফাদার, আ স্কুল টিচার, সাপোর্টস হিম কর্ডিয়ালি, তার বাবা একজন স্কুল শিক্ষক, তাকে খুব আন্তরিকভাবে সমর্থন করে। এই স্কুল টিচার কথার কার ব্যাপারে বলা হচ্ছে? হিজ ফাদার নাউনটার ব্যাপারে, নাউন ফ্রেজের ব্যাপারে। এই নাউন ফ্রেজটাকে মডিফাই করেছে এই নাউন ফ্রেজটা, এই স্কুল টিচার, ঠিক আছে? আচ্ছা, এই পজিটিভ গুলো সাধারণত এই পজিটিভ দুই দিকে আমরা কমা দেখি। এই পজিটিভ গুলো ছাড়া বাক্য হয়, বাক্য হওয়ার জন্য এই পজিটিভ ইম্পর্টেন্ট না। আমি যদি এখানে এই বাক্যটা এভাবে বলতাম, রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ বর্ন ইন 1861, বাক্যটা হচ্ছে না? এই পজিটিভ একটা এক্সট্রা ইনফরমেশন, বোনাস ইনফরমেশন দিচ্ছে আমাদের। ওকে ওকে, আজকে লাস্ট স্লাইড। ক্লজ, নাউনকে পোস্ট মডিফাই করতে পারে ক্লজ। স্যার ক্লজ কি? আমরা রাইট ফর্মস অফ ভার্ব আলোচনায় ক্লজের ডিটেইল আলোচনা করেছিলাম। দেখো, ক্লজ হচ্ছে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, একটা সাবজেক্ট থাকতে হবে, একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে। ক্লজ অনেক ধরনের আছে, আমরা শুধুমাত্র মডিফায়ারের ক্ষেত্রে সবচেয়ে বেশি জোর দিব রিলেটিভ ক্লজে। রিলেটিভ ক্লজ কি স্যার? যেই ক্লজগুলো শুরুতে হু, উইচ, হুম, হুজ বা দ্যাট এগুলো থাকে। আমি লিখে দিচ্ছি, একটু খেয়াল করো। যেই ক্লজগুলোর শুরুতে রিলেটিভ প্রোনাউন থাকে, রিলেটিভ প্রোনাউন্স। কোনগুলো রিলেটিভ প্রোনাউন? হু, হুম,
হুজ, which বা দ্যাট, এগুলোকে আমরা বলি রিলেটিভ প্রনাউন। রিলেটিভ প্রনাউন যখন কোনো একটা ফ্রেজের বা কোনো একটা ক্লজের আগে থাকে তখন তাকে আমরা বলি রিলেটিভ ক্লজ বলি। যেমন I know a man who is a very good doctor. মানুষকে চিনি যিনি খুব ভালো ডাক্তার। দেখো এই হু ইজ এ ভেরি গুড ডক্টর, এটা একটা রিলেটিভ ক্লজ। কেন এটা একটা ক্লজ? কেননা এখানে সাবজেক্ট হচ্ছে হু, ভার্ব হচ্ছে ইজ, ফাইনাইট ভার্ব। আবার শুরু হয়েছে হু ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, এই জন্য এটাকে আমরা বলবো একটা রিলেটিভ ক্লজ। ওকে, আচ্ছা, রিলেটিভ ক্লজ গুলো নাউনকে পোস্ট মডিফাই করতে পারে। আমি যে বাক্যটা দেখেছিলাম সেখানেও কিন্তু সে একটা নাউনকে পোস্ট মডিফাই করেছিল। আমরা এক্সাম্পল দেখি আরো। দ্য রিপোর্ট দ্যাট হি ওয়াজ মার্ডার্ড ইজ ট্রু। সে যে খুন হয়েছে সেই নিউজটা, রিপোর্টটা সত্য। এখানে পোস্ট মডিফায়ারটা ছাড়া কিন্তু বাক্য হয়। দেখো আমি যদি এই বোল্ড করা অংশটুকু নাও পড়িস, কি হয় বাক্যটা? দ্য রিপোর্ট ইজ ট্রু। এখন আমি যখন এই বাড়তি অংশটা যোগ করলাম, দ্যাট হি ওয়াজ মার্ডার, কথাটা কার ব্যাপারে বলছে? রিপোর্টের ব্যাপারে। দ্য রিপোর্ট দ্যাট হি ওয়াজ মার্ডার্ড ইজ ট্রু। কোন রিপোর্ট? সে যে খুন হয়েছে সেই রিপোর্ট। তাহলে এই রিপোর্ট নাউনটাকে মডিফাই করেছে দ্যাট হি ওয়াজ মার্ডার্ড, এই ক্লজটা। কেমন ক্লজ হলো স্যার? দেখো এখানে একটা সাবজেক্ট আছে হি, ওয়াজ মার্ডার্ড হচ্ছে ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বের আলোচনা যদি তোমরা না বুঝে থাকো, আমার চ্যানেলে ফাইনাইট ভার্বের নিয়ে একটা আলোচনা আছে, সেটা আগেই খুঁজে দেখে নিবে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, লিংক দিয়ে দিব আমি। ওকে, তো এখানে ওয়াজ মার্ডার হচ্ছে ফাইনাইট ভার্ব, হি হচ্ছে সাবজেক্ট, তাহলে হি ওয়াজ মার্ডার কিন্তু একটা ক্লজ, এবং দ্যাট যুক্ত হওয়ার কারণে এটা রিলেটিভ ক্লজ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখি। Brabantio, a rich senator of Venice, had a daughter named Desdemona who was beautiful. Who was beautiful কথাটা না দিলেও কিন্তু বাক্য হয়, তাই না? ব্রাবানশিও, যিনি ভেনিসের একজন সেনেটর, তার একটা মেয়ে আছে, নাম হচ্ছে ডেসডিমোনা। আর হু ওয়াজ বিউটিফুল কথাটা কার ব্যাপারে বলা হচ্ছে? ডেসডিমোনার ব্যাপারে। ডেসডিমোনা হচ্ছে নাউন, এবং হু ওয়াজ বিউটিফুল এই নাউনটাকে মডিফাই করেছে এই ক্লজটা, রিলেটিভ ক্লজটা। ক্লজ কিভাবে হলো স্যার? মানে হু নিজেই সাবজেক্ট, আর ওয়াজটা হচ্ছে ফাইনাইট ভার্ব। সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকলে ক্লজ হয়ে যায়। দেখো, deforestation, which means cutting down trees indiscriminately, is one of the cause of global warming. Deforestation, যার অর্থ হচ্ছে নির্বিচারে বৃক্ষ নিধন করা, এটা হচ্ছে বৈশ্বিক উষ্ণায়নের অন্যতম একটা কারণ। এখানে which means cutting down trees indiscriminately, পুরো কথাটা কিন্তু ডিফরেস্টেশনের ব্যাপারে তথ্য দিচ্ছে। ডিফরেস্টেশনের সংজ্ঞা দিল আসলে, তাই না? তাহলে এই which means, এখানে সাবজেক্ট হচ্ছে which, means হচ্ছে ফাইনাইট ভার্ব, তার ক্লজ হয়ে গেল, সাবজেক্ট ভার্ব আছে, এবং WH ওয়ার্ড দিয়ে শুরু হওয়ার কারণে এটাকে আমরা বলবো রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজ ডিফরেস্টেশন নাউনটাকে পোস্ট মডিফাই করলো। ওকে, আমাদের আজকের ক্লাস এতটুকুই থাকবে। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব ভার্ব এবং অ্যাডজেক্টিভের পোস্ট মডিফায়ার নিয়ে। থ্যাংক ইউ অল।